আপনি বিশ্বাস করেন হাসিনা মনে হয় হাইটা যায় না, ওকে টাইনা হিস্সা বাইর করছে, ও যাইতে চায় না। আমি জানি না গণভবনের এই ইয়া আছে কিনা, ভিডিও আছে কিনা, দেখা যাইব চেহারা আঁকড়ে ধরছিল, ওকে টানতে টানতে নিয়ে গেছে। আমার বিশ্বাস ও হাইটা যায় না, ওর মনে খুব কষ্ট, কারণ বাংলাদেশে এখনো বিশাল সম্ভাবনা আছে, সেটা সে ধ্বংস করে দিতে চায় না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত, এবং গুরুতর আহত এই কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং তাকে বেদম মারধর করে শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বিশ্বে এই আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আপনি বিশ্বাস করেন হাসিনা মনে হয় হাইটা যায় না, ওকে টাইনা হিস্সা বাইর করছে, ও যাইতে চায় না। আমি জানি না গণভবনের এই ইয়া আছে কিনা, ভিডিও আছে কিনা, দেখা যাইব চেহারা আঁকড়ে ধরছিল, ওকে টানতে টানতে নিয়ে গেছে। আমার বিশ্বাস ও হাইটা যায় না, ওর মনে খুব কষ্ট, কারণ বাংলাদেশে এখনো বিশাল সম্ভাবনা আছে, সেটা সে ধ্বংস করে দিতে চায় না। ওই যে বললেন না, সে জানতো কিনা হাসিনা, না যদিও জানতো তারপরে সেটা বিশ্বাস করতে চায় না। কেন চায় না? কেন সাইকোপ্যাথ হয়ে গেছে। ম্যাজিক দেখছো, ম্যাজিক দেখাইছে জনগণ। আবু সাইদের শুধু আত্মা নয়, ওই আয়না ঘরে বসে যাদেরকে হত্যা করেছো তাদের আত্মা আজকে আল্লাহর কাছে তাকিয়ে হাহা করে হাসে। হাসিনার স্বৈরাচার পতন, এদেশের মানুষ বিজয়। কোথায় তোমাদের সেই অহংকার? সংসদে দাঁড়াইয়া শামীম ওসমান সন্ত্রাসী জানোয়ার, আমি বলতে চাচ্ছি এটা আমার ভাষা নয়, মাফ করবেন, এই ভাষাগুলো আমার নয়, এদেশের সাধারণ জনগণ এই নামই। আমি বলতে চাই আজকে তাদের অহংকার কোথায়? আজকে আবু সাইদের যেই বোনটা কাঁদছিল যে আমার বোনকে মারলু কেন, কেন মারলি, তার একটা হাত ভেঙে দিতি, তার একটা পা ভেঙে দিতি, তার কান্না দেখে চোখ ভিজে গিয়েছিল। সেই বোনটা যদি কোনো এক আওয়ামী লীগের কুলাঙ্গারের কলার ধরে দু চারটা চটকানি দেয়, এটাকে আমি কিভাবে ফেরাবো ভাই? সেই অধিকার তো আমার নাই। কারণ এই বিজয় আমরা আজকেই যে নতুন স্বাধীন বাংলাদেশে অর্জন করলাম তা কিন্তু নয়। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, হাসিনার আমলে আমরা যত সংখ্যক তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছি, তার থেকে কিন্তু অসংখ্য বেশি। আমরা ওই বিতর্কে যেতে চাই না 3 লক্ষ নাকি 30 লক্ষ, এই বিতর্কে যেতে চাই না। কিন্তু 71-এ মুক্তি বাহিনীদেরকে মেরেছে, এবং অপরপক্ষে আমাদের সেই পাকিস্তান যেটা ছিল, সেই পূর্ব পাকিস্তান যেটা ছিল, সেখানে কিন্তু অসংখ্য মানুষ হত্যা করেছে ওই পশ্চিম পাকিস্তানের, এটাই সত্য। সেই রক্তের নদী পেরিয়ে আজকের এই দিনটির আশা আমরা করেছিলাম না। আমরা চেয়েছিলাম আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরো আগেই করতে, কিন্তু পারি নাই। কেন পারি নাই? সেই জিনিসটা আজকের বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ, তাদেরকে মনে রাখতে হবে। এই কারণে যে সংবিধান হাসিনাকে ফ্যাসিস্ট বানাইয়ে রেখেছিল। শুধুমাত্র সরকার উৎখাতই একমাত্র প্ল্যান আর একমাত্র কথা নয়, শঙ্কা প্রকাশ করছি ওইখানে এই সংবিধানের আন্ডারে অন্য কোন সরকার, অন্য কোন দল আমরা কাউকে আসতে দেব না। আগে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করে এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে হাসিনার মতো কেউ স্বৈরতান্ত্রিক হইয়া উঠতে পারে না। আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা কিন্তু ইচ্ছা করে স্বৈরতান্ত্রিক হয় না। আপনি দেখবেন কলকাতার দিকে তাকান, সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায়, কিন্তু কলকাতার নরেন্দ্র মোদী ওর বিজেপি শাসিত চিন্তা ভাবনা দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পক্ষে দাঁড়াইতেন, কথা বলতেন। কেন বলতেন জানেন? কারণ মমতার একটা এক্সট্রা পাওয়ার ছিল, যেটা মোদী তাকে এবং তার সংবিধানে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের এমন এক সংবিধান যেখানে হাসিনাই এক ছিল, আমাদের কোনো দাম ছিল না। একদিন নাকি আমরা নাকি জনগণ সংসদের মালিক, এই সংসদের মালিক নাকি আমরা নাকি ভোট দিয়ে সরকারকে আনি। কিন্তু দেখেন, একবার এই কুলাঙ্গার হাসিনা আসার পরে আমরা কি ওকে বলতে পারি আমার অধিকার, আমার কথা, আমি যেটা বলতে চাই সেটা বলতে দিচ্ছ না, তুমি ক্ষমতা থেকে চলে যাও? আগামীর বাংলাদেশে যেই সরকার গঠন হবে, জনগণকে এমন শক্তি দিয়ে রাখতে হবে যাতে সে রিকল করতে পারে। আবার যদি হাসিনার মতো গিয়ে কেউ ক্ষমতায় এরকম স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে, সাংবিধানিকভাবে সিস্টেম রাখতে হবে, জনগণ যাতে ওকে আবার টেনে সাংবিধানিকভাবে নামাতে পারে। আজকে হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে, কিছু আওয়ামী দালাল, শাহরিয়ার কবিরের মতো কুলাঙ্গার, এই সমস্ত বদমাইশ গুলো আমাদেরকে শিখাইতো হাসিনা ক্ষমতা থেকে নামবে কিভাবে। ও তো সংবিধানকে কেটে ছিটে এমন অপারেশন করেছে, সংবিধানের ভিতরে আর কিছু নাই, যা আছে সব ওই হাসিনা আর হাসিনার বাপের নামে বন্দনা।
এ দিয়ে তো ক্ষমতা থেকে বের হওয়া যায় না। মানে আলাপটা এমন, আমার বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করতে উঠেছে, চোর উঠেছে। সব যখন বাড়ির লোক সহ গিয়ে সেখানে ঘেরাও হলাম কাঁঠাল গাছের নিচে, চোর বলে ভাই উঠেছি তো ভালো কথা, নামবো কিভাবে, তুই উঠছিলি কিভাবে? এটা কিন্তু আসলেই সত্য, নামার কোনো পথ নেই। আমাদের দেশের কোন সরকার পরবর্তীতে আসার পর যদি স্বৈরতান্ত্রিক হয়ে উঠে, অবশ্যই তাকে জনগণ যাতে সাংবিধানিকভাবে নামাতে পারে সেই ব্যবস্থাটা থাকতে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমাদের আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের সংকট, আজকে এই দেশ স্বাধীন করেছে কারা? তরুণ প্রজন্ম। এই হাসিনাকে কারা ঝাঁটাই খাদাইছে? তরুণ প্রজন্ম। তো আমরা শোনেন, আমি বলি 2018 সালে আমরা বলেছিলাম এদেশে 4,82,00,000 যুবক আছে, এর মধ্যে প্রায় 1 কোটির মতো গ্রাজুয়েশন কমপ্লিট, তাদের চাকরি নাই। ওই যুবকরাই কিন্তু এদেরকে হটাইছে, কোনো রাজনৈতিক দল নয়। আমি বলতে চাচ্ছি না রাজনৈতিক দলের কোনো অবদান নাই, অবশ্যই তাদের অবদান আছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে এদেশের কিশোর, তরুণ, যুবক। আমি আপনাদের ঐতিহাসিকভাবে এই ঘটনাকে কানেক্ট করাইতে চাই। এই যে আপনার আবু জাহেলের নাম আপনারা সবাই জানেন না? এই আবু জাহেলকে ঘ্যাচ 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 খতম করে দিয়েছিল দুটো কিশোর, নাই মাওলানা সব জানেন না আপনি? আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। স্বৈরাচারকে 18 সাল থেকে 14 সালের পর থেকে প্রেস ক্লাব, শাহবাগ সব জায়গায় দাঁড়িয়ে আমরা বোঝাতে চেয়েছি এই দেশ আমাদের, তোমরা অপরের হাতে তুলে দিও না, বিদেশিদের স্বার্থ রক্ষা করো না, অপরের দেশের করিডোর দিয়ে রেল আমাদের দেশের ট্রানজিট নামে চালাইও না, দেশের স্বার্থ বিকাইয়া দিও না। কথা শুনে নাই, কোথায় তোমাদের সেই অহংকার? সংসদে দাঁড়াইয়া শামীম ওসমান সন্ত্রাসী কিভাবে চাকরি দিয়ে, তাদেরকে কর্মসংস্থান দিয়ে বাংলাদেশ পুনরায় আবার রিফর্ম করতে হবে, বাংলাদেশকে মাথা উঁচু করে মর্যাদার সহকারে পৃথিবীতে দাঁড়াবে সেই ব্যবস্থা করতে হবে। আর হেলাফেলা নয়, এখন বাংলাদেশ এমন ভাবে গঠন করতে হবে যাতে ওই প্রাচ্য মানে পশ্চাত্য থেকে ওই পশ্চিমারা ইউরোপিয়ান কান্ট্রি বলে না, হাসিনা বলতো না এত উন্নয়ন করেছি, আমাকে মানুষ জিজ্ঞেস করে কি এমন ম্যাজিক আপনার কাছে আছে? ম্যাজিক দেখছো? ম্যাজিক দেখাইছে জনগণ। আমি বলতে চাই সত্যিকার অর্থেই আমাদের সেই অবস্থা দেখিয়ে দিতে হবে যে এক ম্যাজিক্যাল পরিবর্তন, সেই পরিবর্তনের অবশ্যই অগ্রসেনানী পাহারাদার হিসেবে থাকতে হবে আমাদের দেশের তরুণ যুবক জনতা, যাতে অন্য কেউ বাংলাদেশের স্বার্থকে অন্য কোনো বিদেশ, কি আমেরিকা, কি ইন্ডিয়া, কি চায়না, কারো কাছে যেন বিক্রি না করে। তারা একটা জিনিস কখনো মানতে পারে না, স্বৈরাচার কখনো মানতে পারে না তার নিচে গদি নেই, এটা সে চোখে দেখেও বিশ্বাস করতে পারে না। আপনি বিশ্বাস করেন হাসিনা মনে হয় হাইটা যায় না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত, এবং গুরুতর আহত এই কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানে উত্তেজিত জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং ধরে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায়, এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএমএইচে। এবং ডিবি প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে, এবং তারপর তিনি ওই সিএমএইচে চিকিৎসাধীন আছেন। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর তার একটা বিবৃতিতে বলেছে যে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল এবং এই 626 জনকে তারা ছেড়ে দিয়েছে। এই 626 জন তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন, এবং তারা বলেছেন যে যখন আসলে সরকারের পতন হয় তখন এদের উপরে মূলত জনগণের একটা ক্ষোভ ছিল এবং জনগণ পেলে হয়তো এদেরকে মেরে ফেলতো বা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতো। তো এই কারণেই মূলত সেনাবাহিনী মানবিকভাবে আশ্রয় দিয়েছে, 626 জনকে আশ্রয় দিয়েছে, সাধুবাদ জানায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই 626 জনের মধ্যে 24 জন মাত্র রাজনীতিবিদ। আমরা ধারণা করি যে শেখ হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি খুব মনে হয় রাজনীতিবিদদের উপরে। আমাদের মনে হয় আমরা যদি এমপিদেরকে ধরে নেই, মহিলা এমপি সহ 350 জন এমপি, বিএনপি আর জামাতের তো কেউ এমপি নাই, তাহলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ মহিলা সহ মোট আপনার 350 জন এমপি, যদি 50 জন মহিলা এমপি বাদও দেয় যে মহিলাদের উপর খুব কম, তারপর তো 300 জন থাকে, তাই না? তো এই 300 জনের মধ্যে মাত্র 24 জন রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন, যেটা খুবই অবাক করেছে আমাকে। তাহলে এই 626 জনের মধ্যে মাত্র 24 জন রাজনীতিবিদ, তাদের মধ্যে অনেকের নামই শোনা যায়, যেমন আমির হোসেন আমুর নাম শোনা যায়, তোফেল আহমেদের নাম শোনা যায়, তারপরে আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমও নাকি আশ্রয় নিয়েছেন জানতে পারি, মির্জা আজম আশ্রয় নিয়েছেন, সাবর হোসেন চৌধুরীর নাম শোনা যায়, তিনিও সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, উত্তরার এমপি হাবিব হাসান তিনিও আশ্রয় নিয়েছেন, এবং শেখ পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন, বিশেষ করে আপনার যুব দলের যে সভাপতি শেখ পরশ, তার ছেলে শেখ নাইম, তারপরে গোপালগঞ্জের এমপি শেখ সেলিম, শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম, এরা মোটামুটি আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এর ভিতরে আরো অনেকে আছে, তবে সব খবরই কিন্তু জানা যায়নি ঠিক কে কে এই মুহূর্তে আছেন, তবে যে কজন নাম আসলে জানতে পারা যায় আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে যে 626 জনের মধ্যে কিন্তু 515 জনই হচ্ছে পুলিশ। আপনি দেখেন 626 জনের মধ্যে 515 জন পুলিশ, মানে আপনি দেখেন যে মানুষ পুলিশের প্রতি কিরকম খেপা, এবং পুলিশেরাও কিন্তু জানে
যে আমাদেরকে পেলে কিন্তু সাইজ করবে। তো এই কারণে 515 জন পুলিশ আশ্রয় নিয়েছে এবং শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছেও কিন্তু এই পুলিশ। তো এই 515 জন পুলিশের মধ্যে 28 জন হচ্ছেন পুলিশের একদম উচ্চ লেভেলের অফিসার, বিশেষ করে আইজিপি, তারপরে ডিআইজি, এইরকম 515 জন পুলিশের ভিতরে 28 জন হচ্ছে পুলিশের সিনিয়র কর্মকর্তা। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।